লাইভ শো। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত টক শো সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাদের আদৌ বিচার হবে কি, আজকের বিষয়। আজকে আমার সাথে এই টক শোতে অংশগ্রহণ করেছেন জনাব ডক্টর শরীফ সাকি, বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী, সাথে রয়েছেন মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, অবসর অপরাধ বিশ্লেষক এবং গবেষক। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরো একজন লাইভে আসছেন, রাশেদ হাওলার, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতি। আমরা কথা শুরু করতে চাই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই শিরোনামে আজকে যে টক শো আমরা শুরু করেছি। এখানে দেশে যে অবস্থা, দেশে যেভাবে একের পর এক দুর্নীতি আমরা দেখছি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় দুর্নীতিতে ভরে গেছে এবং এই নিয়ে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায়, চায়ের দোকানে এবং টক অফ দ্য টাউন কিন্তু এই দুর্নীতি নিয়ে কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, হোটেলে, পাড়া মহল্লায়, অলিতে গলিতে। এই দুর্নীতি কিভাবে মুক্ত হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো, সেই নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। প্রথমে আমি কথা বলতে চাচ্ছি ডক্টর শরীফ সাকি, বিশিষ্ট সমাজসেবক এবং আইনজীবী। সাকি, আপনি যদি একটু মেহরবানি করে বলেন আমরা কিভাবে দুর্নীতি মুক্ত হতে চাই এবং বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য, যেখানে বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংসদে সোচ্চার হয়েছেন যে আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? কিন্তু আসলে করতে পারি নাই। তো আমাদের সবার নেত্রী সদিচ্ছা থাকলেও আমাদের দেশের যে আমলা, মন্ত্রী, এমপি আছেন, তারা যদি ভালো মানুষ হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ সোনা দিয়ে ভরা যাবে। যেরকম দেখেন, কিছুদিন আগে আমাদের যে 2024-25 অর্থ বছরের বাজেটের মধ্যে আমাদের নেত্রী বলেছেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং জাতীয় আদর্শ বোর্ডের যে এনবিআর এর যে সাবেক সদস্য, বর্তমান সরকারি কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ হয়েছেন, সবার প্রতি আমরা ঘৃণা জানাই এবং আমি মানবিক বিশ্বের স্বপ্নদ্রষ্টা হিসেবে লজ্জিত যে এরকম একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা এখনো করতে পারেন। 53 বছর হয়ে গেল। আমরা আসলে জাতির কাছে আমরা কি প্রত্যাশা করি? আসুন আমরা মানুষ হই, আমরা কিন্তু এখনো মানুষ হতে পারি নাই। আমরা যদি আমাদের স্ব জায়গা থেকে ভালো কাজগুলো করার চেষ্টা করি, তবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকে যারা অতিথি হিসেবে আছেন, মেজর ইকবাল ভাই আছেন, ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং আপনি উপস্থাপনা আছেন আপনার প্রতি, এবং পুরো বিশ্বের মানুষের কাছে আমরা সুন্দর একটি মানবিক বাংলাদেশ উপহার, হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিতে চাই। আর যাতে দুর্নীতি না হয়। যেমন দেখেন, আমি একটা কথা বলে থাকি যে আমাদের অ্যাটিটিউড প্রবলেম, ফাউন্ডেশন প্রবলেম। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। প্রত্যেকে যদি তার স্ব জায়গা থেকে ভালো কাজগুলো করার চেষ্টা করে, একটি সুন্দর দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো আমরা যদি আমাদের ভালো কাজগুলাকে আলোকিত করি এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে যদি আমরা লজ্জা, ঘৃণায় আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সেই চেষ্টা করি, আমার মনে হয় তাদের বিচার জনগণই করতে পারবে। এখন দেখেন, তারাই কিন্তু লজ্জায় ঘর থেকে বেরোতে পারবে না, তাতে মানুষ থুতু দিবে। এরকম আমাদের যদি সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়, তাহলে আমরা এই দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ পাবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ রূপসী বাংলাকে, ধন্যবাদ আজকে যারা আমার বক্তব্য শুনছেন এবং দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কথা শুনলাম, আপনার কথা থেকে একটি কথা বেরিয়ে আসে, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত এই সমাজ গড়তে হলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে আরো সোচ্চার হতে হবে এবং সমাজ থেকে এই দুর্নীতিকে তাড়িয়ে দিতে হলে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সোচ্চার হতে হবে। আমি এই পর্যায়ে একটু কথা শুনতে চাই মেজর ইকবাল মাহমুদ চৌধুরী সাহেব আপনার কাছ থেকে। আপনি তো একজন বিশিষ্ট অপরাধ বিশ্লেষক এবং গবেষক, আপনি যদি এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সঞ্চালক এবং ডক্টর শরীফ সাকি ভাই, উনি আমার সাথে পূর্ব আলোচনা করেছেন। উনি আমার আগেও টকশোর একজন সহপাঠী আর সহকর্মী। তো আজকে যে বিষয়টা, এটা গণমানুষের মুখে আলোচ্য বিষয়, এটা পুরো সমাজের মধ্যে আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হলো যে আজকে দেখলাম যে এক পিয়নের
কোটি কোটি টাকার সম্পদ। ইজ এ পিয়ন সিম্পলি। এখন প্রশ্ন হলো পিয়ন থেকে শুরু করে উপরে সচিব পর্যন্ত বা উপরে মহাপরিচালক পর্যন্ত সবাই দুর্নীতি করে। এখানের মধ্যে কয়জন ওই যে বলে না পশম বাঁচতে বাঁচতে শরীরের চামড়ায় ছেড়ে যাবে, কয়টা বাঁচবেন? পদ্ধতিগত ভাবে এই দুর্নীতির অন্তরালে কি আছে সেটাকে আমাদের বের করতে হবে। এখন দুর্নীতির অন্তরালে কি আছে সেই জিনিসটা যদি বের করতে হয় তাহলে এটার প্রতিকারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। যে কোনো জিনিসের সমস্যা আছে, এটা সমাধানে দিতে হবে। সমাধান যদি না দেওয়া হয়, আজকে বেনজিরে আমরা জেল দিলাম, ফাঁসি দিলাম, তারপরে দিয়ে ওই যে মতিউরকে দিলাম ছাগল কাণ্ডের, তারপরে একটা সচিব কি জানি নাম, সে যে বগুড়া পোস্টিং করছে, পোস্টিং করা বা এদেরকে পানিশমেন্ট দেয়া দুর্নীতিকে দমন করা যাবে না। পদ্ধতিগত যদি দমন করা যায় তাহলে করা যাবে, অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে তাহলে করা যাবে। প্রশ্ন হলো ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, আজকে শরীফ সাকিব ভাই বললো 53 বছর স্বাধীন হয়েছে, এখনো দুর্নীতির কথা শুনলে লজ্জা লাগে। এখন কত হলো সোশ্যাল দেশ ভাগ হয়েছে, সবকিছু ভাগ হয়েছে, সচিবালয় কিন্তু ভাগ হয়নি ভাই। সচিবালয় কোনো পরিবর্তন হয় নাই। সচিব মহোদয় আছে, উনি বোধহয় খোদার কাছে জবাব দিতে হয় না। আমি মিথ্যা কথা বলছি? সচিব মহোদয় খোদার কাছে জবাব দিতে হয় না, খোদার কাছে উনি জবাবদিহি করতে হয় না, এমন একটা ভাবে সে বসে থাকেন যে সেই সর্বে সেই সব কিছু করছে এবং সবকিছু জানেন, এই তো। হি ইজ অ্যাবাভ অল না, সেটা আমি বলছি, কোন এক লয়াররা বলছে এই কথাটা, কিন্তু আমি বলতেছি এই অ্যাটিটিউডটা ডেভেলপ করছে। এখন যদি উপরের লেভেলে লিডার যদি অ্যাটিটিউড ডেভেলপ করে, ডাউন স্লটে অলসো ওরাও সেম অ্যাটিটিউডটা প্রিভেল করবে। এখন পাবলিক সাথে ইন্টারাকশন যারা, তাদের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন হবে, বলেন পুলিশ প্রশাসন, বলেন কাস্টমস, বলেন ভ্যাট, বলেন কি ওই যে ল্যান্ডের যারা, এগুলি সবগুলি। সেই দিন একটা দেখলাম ল্যান্ডের একটা সহকারী সাব রেজিস্ট্রার ইজ ডুইং হিজ জব ইন দা চেম্বার and his assistant is taking the bribe from the people and putting it inside the dryer. এটা দুইটা ক্যামেরাতে সার্কুলেট করছে। আর দেখলাম পৃথিবী সবাই দেখেছে যে তার ড্রয়ার থেকে হাজার হাজার টাকা বেরিয়ে আসছে, সে একজন সাধারণ কর্মচারী, ভূমি অফিসে চাকরি করেন। হ্যাঁ, ভূমির এই যে সাব রেজিস্ট্রি অফিসে। এখন প্রশ্ন হলো আমাদের সবচেয়ে বড় কথাটা, আমি আসল কথাতে আসি, বড় কথা হলো যে এসব জিনিসগুলি টাকা নেওয়া, টাকা করা, সম্পদ করা, পাহাড় করা, দুটা শ্রেণী আছে। একটা হলো উচ্চবিত্ত, একটা হলো নিচের শ্রেণী। গরিব যারা, তাদের সোশ্যাল সিকিউরিটির ভাবে যত ম্যান পাওয়ার থাকে, তার ওল্ড এজে বা ভবিষ্যতে তার জন্য তত প্রোটেকশন হবে। আর যারা ধরেন 2টা বাচ্চা বা 3টা বাচ্চা থাকে, তারা মনে করেন যত সম্পদ হবে বিদেশে পাবো, অন্য দেশে পাঠাবো, বুড়া বয়সে নইলে আমি ওল্ড হোমে যাবো, কিন্তু তারা মনে করে যে সম্পদ যত বেশি হবে আমার সিকিউরিটি তত বেশি। এখন আমার সাথে, আমি বাইরে কাজ করছিলাম, একটা ছেলে অস্ট্রেলিয়া ছিল, সে বিয়ে করে নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, ফ্রেন্ড, why didn't you get married? You have to have children, family and others. Why should I bother? আমি কেন চিলড্রেন নিব, আমি কেন লাইবিলিটি নেব, কেন বদার করবো? আমি তুমি বুড়া বয়সে কি করবা? বুড়া বয়সে মাই কান্ট্রি ইজ দেয়ার, মাই সিকিউরিটি ইজ দেয়ার, ইট ইজ এনশিওরড। এখন যখন এই কথা, তখন এই কথা তার সোশ্যাল সিকিউরিটি ইজ গ্যারান্টেড। আর অবস্থায় আমরা আমাদের মধ্যে সামাজিক ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে সৃষ্টি করতে হবে এবং গ্যারান্টি থাকলে অটোমেটিক। জি জি, আমরা নতুন অতিথি আমাদের সাথে জয়েন করেছেন জনাব রাশেদ হাওলাদার, ব্যবসায়ী এবং রাজনীতিক। আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের টক শোতে। যে কথা বলছিলেন মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, Can you allow me to continue for 2 minutes more? Can you allow me to complete my year for few minutes more? Okay. আমার প্রশ্ন হলো, if it is social security is assured, ওই যে
দুর্নীতি কারণ না। আপনি একটা কারণ, another will come up. এটা অটোমেটিক হবে। সোশ্যাল সিস্টেম এটাকে স্টপ করতে পারবে না আনটিল নিউ ইজ ইভলভ। যে কাউন্টার হবে হ্যাঁ, আমি আপনার কাছে ফিরে আসবো কিছুক্ষণ পরে। আমাদের সাথে শুনতে পাচ্ছেন আমারে? এইমাত্র যুক্ত হয়েছেন রাশেদ হাওলাদার। রাশেদ শুনতে হাওলাদার, পাচ্ছেন? ক্যান ইউ আমি হিয়ার মি? একটু তার কিছু কথা শুনতে চাই। রাশেদ ভাই, আপনি তো শুনছিলেন যে ইকবাল মাহমুদ চৌধুরী সাহেব কথা বলছিলেন। তো আপনি যদি এই বিষয়ে একটু বলেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই, কিন্তু যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন আদৌ তাদের বিচার হবে কিনা? যারা বারবার দুর্নীতি করছে, দুর্নীতিতে যারা একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে, সেই দুর্নীতিবাজদের আদৌ বিচার হবে কিনা? আপনার মাইকটা মিউট আছে, প্লিজ একটু আপনি যদি মাইকটা ইয়ে করে নেন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছেন তো প্লিজ? জি জি জি, এখন শুনতে পাচ্ছি। দুর্নীতিতে চ্যাম্পিয়ন শব্দটা কিন্তু 3 বার হতে হয়, তাই না? 3 বার হলে আমরা সাধারণত একটা লোককে চ্যাম্পিয়ন বলি। তো বাংলাদেশে আপনার বিগত সরকার আমলে 5 বারও দুর্নীতিতে মানে প্রথম হয়েছিল বিশ্ব। এখন আমার কথা হলো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সর্বসরকারের সময়ে আশা করি। এটা হলো একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। একটি দেশের নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে সমগ্র বিচার ব্যবস্থা সবার জন্য সমান হওয়া উচিত। আমাদের দেশে অসম ব্যবস্থা রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু বর্তমান সরকারের সময় আপনি একটা জিনিস দেখবেন যে কেউ কিন্তু দুর্নীতি করে রেহাই পাচ্ছে। প্রতিটা মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছে, প্রতিটা মানুষ আপনার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, নানাবিধ সমস্যার মধ্যেই আপনার দুর্নীতি করে রক্ষা পাচ্ছে না। এই রক্ষাটা যেহেতু পাচ্ছে না, তাহলে দুর্নীতি অবশ্যই মুক্ত হবে। দুর্নীতি দেশ থেকে কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তারা কিন্তু খালি হাতে যাচ্ছে না, তারা কিন্তু দেশের অর্থ বিদেশে পাচার করছে। এই ব্যাপারে আপনার যদি এখানে যারা দুর্নীতি করতেছে, তারা শিক্ষিত এবং চৌকস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ দুর্নীতি করছে না, এবং সরকারের আমলারা, সরকারের কর্মচারীরা, সরকারের অধীনস্থ লোকগুলো করতেছে। কিন্তু সরকার কিন্তু বিচার ব্যবস্থা প্রক্রিয়া চলমান যেহেতু আছে, একটা ব্যবস্থা হবে আশা করি। পাশাপাশি আপনি একটা জিনিস দেখেন যে যারা পালিয়ে যাচ্ছে বা যাই কিছু করতেছে, কিন্তু বিচারের আওতায় কিন্তু চলে আসতেছে। বিচারের আওতায় চলে আসা একটা বড় বিষয়। তো আমাদের দেশে বিগত সময় বা বিগত সরকারের সময় দেখা গেছে আপনার বিচার বলতে কোনো বিষয় ছিল না, মানে যে যার মতো করে দুর্নীতি করছে। কিন্তু আপনি দেখেন এই যখন বিএনপির সময় প্রচন্ড পরিমাণে আপনার বিদ্যুতের সংকট দেখা দিল, তখন যে কোনো লোক আপনার 300 কোটি 400 কোটি টাকা বিদ্যুতের জন্য তারা বরাদ্দ পেল, কিন্তু কেউ বিদ্যুতের কোনো কাজ করেনি। কিন্তু এখন পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা হয়নি বা ওগুলো চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। আমার কথা হলো যে দুর্নীতি মুক্ত পৃথিবীর কোনো রাষ্ট্র না, কোনো দেশ না, কম বেশি প্রতিটা জায়গায় দুর্নীতি আছে এবং দুর্নীতির মধ্যেই সারা পৃথিবী চলমান। আমি দুর্নীতির পক্ষে নয়, আমাদের রাষ্ট্র দুর্নীতি মুক্তি হোক, এটা আমরা আশা করি। পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হলো প্রতিটা মানুষই বিচারের আওতায় চলে আসতেছে। এটাই একটা সরকারের সবচেয়ে বড় বিষয় যে দুর্নীতি হচ্ছে, মিডিয়াতে আসতেছে, স্বাধীনভাবে আপনারা সাংবাদিকরা লিখতে পারতেছেন, স্বাধীনভাবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইস্যু আসতেছে। এটা একটা বড় বিষয় যে এটা প্রচারের ব্যবস্থা আছে, জনসম্মুখে তুলে ধরার ব্যবস্থা আছে। কিন্তু একটা সময় বাংলাদেশে এই অবস্থাটাও ছিল না। তাহলে এইটা তো একটা অগ্রগতি যে না, এই দেশে দুর্নীতি হইতেছে, প্লাস পাশাপাশি ধরা যাচ্ছে, পাশাপাশি এটার প্রচারও হচ্ছে, নানাবিধ ব্যবস্থা হচ্ছে এবং বিচার ব্যবস্থাটা সক্রিয় আছে। এটা হলো বড় বিষয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি একটু ডক্টর আলহাজ শরীফ সাকির কাছে আসবো। তার আগে আমি আপনাকে একটু অ্যালার্ট করছি, সেটা হচ্ছে যে সম্প্রতি আপনার মন্ত্রী পরিষদ সচিব বলেছেন যে দুর্নীতিতে জড়িত যারা, তাদের কোনো সহানুভূতি দেখানো হবে না। আচ্ছা, সেটা দেখানো হবে না, এটা যেমন তিনি বলেছেন, একইভাবে কিন্তু আপনার টিআইবির আপনার সেক্রেটারি বলেছেন যে দুর্নীতিবাজদের বদলি, ওএসডি অপসারণ বা অবসরই কিন্তু তাদের সাজা নয়, তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এই বিষয়টা আপনি যেহেতু একজন অ্যাডভোকেট মানুষ, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট না, আপনি যে কথাটা বললেন, আমি আইন বিশেষজ্ঞ, আইনের উপরে পিএইচডি করা।
তো আমি যেটা বলতেছিলাম আইন আইনের বিশেষজ্ঞ, আওতায় আনতে হবে আইন বিশেষজ্ঞ, যেহেতু আপনি আইন বিশেষজ্ঞ, আমি সেই জন্য আপনার কাছে এই জিনিসটা জানতে চাচ্ছি, তাদেরকে অপসারণ না করে, অবসরে না পাঠিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনা যায় কিনা। জি জি জি, আমি বলতেছি, দেখেন আমাদের দেশে কিন্তু আইন আছে, আইনটা কিন্তু ইমপ্লিমেন্ট নাই। এই যে একটা দুঃখ, প্রত্যেকটা দেশের যদি আইনটাকে আমরা ইমপ্লিমেন্ট কমপ্লায়েন্স হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাহলে কিন্তু আমরা দুর্নীতিটা করতামই না আসলে। প্রত্যেকটা মানুষ কিন্তু জানে একটা মানুষের কত টাকা দরকার, একটা লোকের 300 কোটি 400 কোটি টাকা, এত টাকা কি দরকার? আপনার আমার 1 কোটি টাকা থাকলে কিন্তু আর কিছু দরকার নাই। একটা পরিবার চলতে 1 কোটি টাকা যদি এফডিআর করে রাখেন বা সঞ্চয়পত্র কিনেন, আপনি প্রায় 80,000 টাকা পাবেন বা 1 লাখ টাকা পাবেন। তো একটা বাচ্চা, আপনার 2টা বাচ্চা, মিনিমাম 1 লাখ টাকা হলে একটা পরিবার সুন্দর চলে। যদি গাড়ি মেনটেন করেন তারপর আপনি চলতে পারবেন। কিন্তু যদি আপনি অবৈধ অন্য কোনো নেশা না থাকে, তাহলে আপনি কিন্তু 1 লাখ বা 2 লাখ টাকা দিয়ে মোটামুটি চলতে পারেন আপনি। তো আপনি কেন দুর্নীতি করবেন? একটা মানুষের কত টাকা দরকার? এই যে আইনকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, তো তারা এই এটা পাচ্ছে কোথায়? এই যে আজকে দেখেন 53 বছর হয়েছে, আমাদের জাতির জনকের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি আজও বাস্তবায়ন হয়েছে? আজও কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো মলিন পথ পাশে ছিন্ন বস্ত্র পরে যারা অনাহারে ধুকে ধুকে মরছে, সে যদি তোমার প্রিয় মা হতো, ভাই হতো, বোন হতো, পারতে কি চেয়ে চেয়ে দেখতে। আমাদের মধ্যবিত্ত শ্রেণীরা কিন্তু এখন সংসার চালাতে কষ্ট পাচ্ছে, আর তারা টাকার পাহাড় করে দেশ পাশে মানে পাড়ি দিচ্ছে। আর আমাদের যে মামলার জটিলতা চলছে, আমাদের মহামান্য হাইকোর্টে যে মামলার জটিলতা চলছে, এই দুর্নীতিগ্রস্তদের বিচার করার জন্য যদি আরো তড়িৎ সিদ্ধান্ত নেয়, এটা আমাদের ইনহেরিয়েন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, কোর্টের সে এখতিয়ার আছে, সেটা করতে পারবে। তো আমি আপনার রূপসী বাংলা টিভির মাধ্যমে বিশ্বের কাছে এবং আমাদের যারা আইন অঙ্গনে যারা আছেন, আইন মানে দায়িত্ব আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা দুর্নীতিগ্রস্ত তাদের যাতে সঠিক বিচার, তারা যে আইনের ফাঁকে দিয়ে বেরিয়ে না আসতে পারে এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়। এবং তাদেরকে যদি আমরা প্রত্যেকটা পাড়া মহল্লায় এই অ্যাওয়ারনেস গুলা সৃষ্টি করি, তাহলে কিন্তু এই দুর্নীতি কমে যায়। প্রত্যেকটা মানুষের কিন্তু স্বাধীনতা আছে। এখন মনে করেন যত বড়ই হোক, তার যদি সেই মানে দুর্নীতিগ্রস্ত হয়, তখন তো এখন দেখেন ওয়ান্স আপন এ টাইম বেনজিরের দাপটে পুরা প্রশাসন চলছে, এখন সে উনি কোথায় গেছে? মানে পালায়ও সে বাঁচতে পারতেছে না। সিম লাইক মতিউরের মতো, মতিউর কিন্তু এখন আখাউড়া বর্ডার দিয়ে পালায় গেছে দেশ থেকে। তো দেখেন সে কত বড় মানে অপরাধী। সেই অপরাধীদেরকে আমরা প্রকাশ্যে যদি আমরা তাদের শাস্তি, এদেশের মানুষ জনগণ যদি শাস্তির ব্যবস্থা করে এবং তাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে, আইনের গতভাবে তো করবেই, তারপর আমরা সামাজিক ভাবেও সেটা আমরা তাদেরকে ঘৃণা জানাবো এবং ধিক্কার জানাবো, এবং সাধারণ মানুষ যাতে এটা দেখে শিক্ষা পায়। এবং আমাদের মধ্যে এই মেসেজটা দিতে হবে, সামনে যারা আছেন সরকারি কর্মকর্তা এবং বড় বড় পদস্থ কর্মকর্তা যারা আছেন, তারা যাতে এটা থেকে একটা মেসেজ পায় যে না, আমরাও এখান থেকে রক্ষা পাবো না। তো আমাদের এই যে দেখেন তেলের মাথায় আমরা তেল দিই, যেমন দেখেন এবার যে বাজেট হয়েছে, সেখানে ধনীদের ছাড় দেয়, কালো টাকাকে সাদা করার সুবিধা করে দেওয়া হয়েছে। যে লোকটা পরিশ্রম করলো তাকে দিল মানে 30%, আর যারা অবৈধ টাকা, কালো টাকা, সেটাকে দিল 15%। এটা কিন্তু খুবই দুঃখজনক। তো এটা আমার দেশের অর্থনীতির বিদ্যা সেটা বিশ্লেষণ করবে, সেটা আমরা আশা করি। তা আমরা চাই না এই দেশকে যাতে যারা ভালোবাসে এবং ফরেন রেমিটেন্স যারা আনতেছে, তারা কিন্তু দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন, তারা কিন্তু একটা জিনিসও অনেক সময় তারা করতে পারে না, এই দেশের মানুষের ফল ভোগ করতে পারে না। তো সেটা আমরা আপনার মাধ্যমে যারা দুর্নীতি করেছে তারা তার দুর্নীতি না করে সেই উদাত্ত আহ্বান জানাবো, এবং তাদের ন্যায় বিচার, তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা ন্যাচারাল জাস্টিস ইমপ্লিমেন্ট হয়, সেই উদাত্ত আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। আমি এরপরে আসতে চাচ্ছি মেজর ইকবাল মাহমুদ চৌধুরী আপনার কাছে, কিন্তু তার আগে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এর মধ্যে কিন্তু দেশের বিভিন্ন সেক্টরে কিন্তু দুর্নীতি পরায়ণ লোকের আবির্ভাব ঘটছে এবং তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, তাদের সংবাদগুলা চাউর হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এনবিআর এর ফয়সাল 100 কোটি টাকার তার সম্পদ বেরিয়ে এসেছে এবং তার শ্বশুর শাশুড়ির নামেও শত শত একর জমি রেজিস্ট্রি করেছেন এনবিআর প্রথম সেক্রেটারি ফয়সাল। আচ্ছা, তারপরে দেখেন বিটিভির আতাউর রহমান, অর্থ পরিচালক আতাউর রহমান, তারও কিন্তু প্রায় 20 কোটি টাকার অর্থ আত্মসাৎ এবং সম্পদের তথ্য বেরিয়ে আসছে। বিটিভির জিএম মাহফুজা, তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন কমিশনে মামলা চলছে। তো এই যে বিভিন্ন সেক্টরে একটার পর একটা দুর্নীতি হচ্ছে, মানুষের টাকা, জনগণের টাকা লোপাট করছে, এর প্রতিকার কি হতে পারে?
এই বিষয়ে যদি একটু বলেন মেজর ইকবাল মাহমুদ চৌধুরী সাহেব, আপনার কাছে আমি এই ব্যাপারটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা জানছেন, বিভিন্ন সেক্টরে যে সমস্ত দুর্নীতিবাজদের কথা প্রকাশিত হয়েছে, এবং শুধু তারাই না, আরো অন্যান্য দুর্নীতিবাজ আছে, এগুলি কিভাবে প্রতিকার করা যায়। আমি বর্তমান গণতান্ত্রিক সরকারের কিছু পদক্ষেপের কথা আমি প্রশংসার সাথে বলি। যেমন ভূমি প্রশাসন, ভূমি ব্যবস্থাপনায় যে কাজটা করেছিলেন প্রাক্তন সচিব জনাব মোস্তাফিজুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়, ভূমিকে ডিজিটালাইজ করে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর যে রাষ্ট্রকে ডিজিটালাইজ করা, এবং ওনারই আইডিয়া এটা। ভূমিকে এখন যে ঘরে বসে আপনি খাজনা দিতে পারবেন, ঘরে বসে নামজারি করতে পারবেন, ঘরে বসে ট্যাক্স দিতে পারবেন, এটা কিন্তু ইভলভ হয়ে গেছে। তো যদি হয়ে থাকে, লোকজন মোবাইলের মাধ্যমে ভূমির পেমেন্ট দিতে পারবে। তারপর দেখেন কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে, লোকজন কমলাপুর রেল স্টেশনে ঈদের আগে পরে যে ওখানে জনসমুদ্র হয়ে যেত, এখন মানুষ অনলাইনের মধ্যে টিকিট করে আগে দিয়ে যার পরিকল্পনা অনুসারে করে দিচ্ছে। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিবাদ আছে, এটাতে কোনো সন্দেহ নাই। মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি যেটা বলছে, ঢালাও ভাবে সবাই দুর্নীতিবাদ বলতে পারবে না, এটা কথা ঠিকই। প্রতিষ্ঠান তো সবাই দুর্নীতিবাজ না, অনেক লোক আছে এক কাপ চাও খায় না কার থেকে, এক কিলি পানও খায় না। হ্যাঁ আছে সমাজে, এবং বিভিন্ন সেক্টরে এরকম লোক আছে যারা এক কাপ চা খায় না কিন্তু কাজ করে, কিন্তু এমন লোক আছে যার কাছে যাওয়াও যায় না। প্রত্যেক লোকের কথা উচিত রাষ্ট্রীয় রেভিনিউর মাধ্যমে তাকে পে করা হচ্ছে। এই গরিব লোক যে একটা লবণ কিনছে, তার থেকেও সরকার ট্যাক্স নিচ্ছে। 1 কেজি লবণ কিনলেও ট্যাক্স সরকারের ফান্ডে জমা হচ্ছে, যাতায়াত করতেছে সরকারের ফান্ডে চলে যাচ্ছে। এই গরিব লোকের রেভিনিউর মাধ্যমে তাকে পে করতেছে। সরকারি কর্মচারী, কর্মকর্তা এবং সবার উচিত এই জনগণের পয়সা দিয়েই তারা পরিচালিত হচ্ছে, অর্থ দ্বারাই পরিচালিত। তাহলে তাদের হিসাব করা উচিত দৈনিক যত ঘন্টা ডিউটি করে আউটপুটটা কি হয়। আমি সত্য কথা, আমার ব্যক্তিগতভাবে আমার এক ক্লার্ক ছিল, তো সে 1 মাসের মধ্যে কি কাজ করে, আমি বলি ইউ মেক 3 কপিজ অফ দ্য পেপার, তুমি 3টা কপি করো, 1 কপি তার কাছে পাঠাবা, 1 কপি অফিস ফাইল থাকবে, 1 কপি আমার কাছে দিবা। তো আমি তার এই কপিগুলি প্রত্যেকটা রেখে দিতাম কপিগুলি। তো মাসের শেষে যখন আসতাম তখন হিসাব করতাম হোয়াট ওয়াজ দিস আউটপুট। তো ধরেন প্রতি মাসে হয়তো 7টা 8টা এরকম চিঠি দিছে, তা আমি তার রাইকে বলতাম, লজ্জা না, হিসাব করে দেখাও, দেখো এই যে গরিব লোকের ট্যাক্স দিয়ে খাচ্ছ, বাইরে তুমি এই 7টা চিঠি, তুমি মাসে এত হাজার টাকা বেতন পাইছো, এটা কি আউটপুটটা ঠিক হলো, ইমান হলো তোমার? তো কথা হলো এটা যে মোটিভেশন, এটা হলো মোটিভেশন টু দা স্টাফ। এখন দুর্নীতি করবে, আমি যেটা বলছি যে সুফি সাকিব ভাই বলছে, যেটা আইন বিশেষজ্ঞ, উনি বলছেন যে এতগুলি মামলা হচ্ছে, এদেরকে অ্যারেস্ট করা হয় না কেন? কথা ঠিকই বলছে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামো এবং সাংগঠনিক পদ্ধতিতে কিছুটা বিলম্বনা হয়। এখন দুর্নীতিগ্রস্ত লোকদেরকে সাক্ষী প্রমাণের দরকার হয় না, ব্যাংক স্টেটমেন্ট নিয়েন, অ্যাসেটের স্টেটমেন্ট নেবেন, এগুলি কালেকশন করে কম্পাইল করবেন, তার স্টেটমেন্ট নেবেন, ইট ইজ গুড এনাফ টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট। এখন এগুলি ফ্যাক্ট এস্টাবলিশ ছাড়া তাকে তো আমি ইয়েতে নিতে পারি না, কাস্টডিতে নিতে পারি না। ইট নিডস সাম টাইম, এটাকে কনজিউম করতে অনেক সময় লাগে। সময় লাগলে এই সময়টাকে আপনাকে অ্যালাউ করতে হবে। জাস্টিসের একটা কথা আছে, 10 জন অপরাধী লোক ছাড়া পাক, কোন অন্যায় নেয়, কিন্তু একজন নিরাপরাধী লোক যেন সাজা না পায়। সুন্দর কথা বলেছেন যে 10 জন অপরাধী লোক সাজা পাক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একজন নিরপরাধী লোক যেন সাজা না পায়। হ্যাঁ, এটা শরীফ সাকিব ভাই কি এটা আছে না লর ইয়ে, এটা যদি থাকে কোন অবস্থাকে পানিশমেন্ট দিতে পারবেন। এবং রাস্তা দিয়ে আরেকটা ড্রাইভারদের ধর্ম কি জানেন? ড্রাইভারদের ধর্ম হলো যত স্পিডে চালাক, যত কেয়ারফুলি চালাক, সে যেন একটা মুরগি বা একটা পাখি পর্যন্ত না করে বা হত্যা না করে, এটা হলো ড্রাইভারদের ধর্ম। তো কত হলো প্রত্যেকটা ইথিক্স এবং কাস্টমস এবং রুলস এর মাধ্যমে পরিচালিত হয়, সেগুলিকে শ্রদ্ধা করা উচিত, রেসপেক্ট করা উচিত। আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোগত ভাবে এইসব পদ্ধতিগুলি ইভলভ হচ্ছে, এটা তো একদিনে করে নাই, আমাদের সিনিয়ররা বয়োজ্যেষ্ঠরা করে আসছে। এগুলি নিশ্চয়ই টেস্ট অ্যান্ড ট্রায়াল অনেক কিছুর মাধ্যমে হয়েছে। দুর্নীতিবাজরা অবশ্যই সাজা পাবে, আজকে না পাক কালকে পাবে, কালকে না পাক পরশু পাবে। এই যে মতিউর ধরা পড়লো,
মতিউরটা ধরা পড়লো কেমনে বলেন? একটা খাসি নিয়ে মামলা, কেলেঙ্কারি। এখন মতিউর কেসে ধরে সেখান থেকে বেরিয়ে আসলো আসলে পেছনে গল্পটা কি, কত কিছু বের হলো, কেসে করতে যা সাপ বের হলো। এখন অপরাধ করলে আল্লাহ তাআলা বলে দিছে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, তাই না? এটা কিন্তু কাউরে ছেড়ে দিবে না। আপাত দৃষ্টি মনে করে যে সে ছাড়া পেয়ে গেছে, কিন্তু ছাড়ে দিবে না। মতিউর তো, আমি সত্য কথা বলি, 2007 সালে আই স হিম চিটাগং কাস্টম এরিয়া কাস্টম, হি ওয়াজ এন্ড মিস্টার ফরিদ ওয়াজ দ্য কাস্টম কমিশনার ইন চিটাগং পোর্ট। তা আমি কারো এক সাবজেক্টে ইনকোয়ারি করতে গেছি, আর হি ওয়াজ ভেরি হাম্বল এন্ড পলাইট টু মি। আই ওয়াজ অ্যাবাউট টু অ্যাপ্রিহেন্ড হিম অর ক্যাচ হিম, আমি তাকে ধরতে চাইছিলাম, কিন্তু চট্টগ্রামে ছিল, এই কাস্টমসে চট্টগ্রামে ছিল না, সে চিটাগং কাস্টমে 2007 ছিল, হি ওয়াজ দেয়ার। আচ্ছা, তারপর দিয়ে তাকে ইয়েতে নিয়ে আসছে, ওই তাকে আবার তাকে পোস্টিং করে দিয়েছিল বোধহয় রাজশাহী না কোথায়। ওই চেয়ারম্যান ছিল তৎকালীন বদিউজ্জামান সাহেব, উনি খুব ভালো মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড লোক। ওনার কাছে আমি অনেকবার গেছি। কাস্টমস এর একটা ল আছে, ইফ সামওয়ান ক্যান কনসিল এই ইনকাম ট্যাক্সের হিজ অ্যাসেট ফর 5 ইয়ার্স, তাকে 5 বছর পরে এটার জন্য কোনো অপরাধ ধরা যাবে না। তা আমি বদিউজ্জামান সাহেবের কাছে বললাম, আমি বললাম স্যার ওয়াই ডিডন্ট ইউ ডিলেট দিস পোর্শন? কি করলাম, এটা তো আমার বই না, সে তো নোয়াখালী কথা বলে, হি ইজ টু স্পিক অন নোয়াখালী অ্যাকসেন্ট, তাহলে এটা তো আমার না, আই হ্যাভ টু গো টু দ্য পার্লামেন্ট এন্ড অ্যাপ্রুভ দিস থিং। তো যেগুলি আছে, উনি কিন্তু এখনো গত কিছুদিন আগে টকশোতে বললো যেটা, আই অ্যাপ্রিসিয়েট হিজ ওয়ার্ড এন্ড আদার থিং, আই হ্যাভ নট এন্টারড ইন দ্য রিকোয়েস্ট অফ দাদেন জেনারেল মইনু আহমেদ। আমি বলছি আমার সরাই দেন, তারপর তারা পোস্টিং করে ইয়েতে আনেন, স্টেট ফরওয়ার্ড লোক। এবং তোমার কাছে কথা বলে যে খুব শান্তি পাইছি, আরাম পাইছি। আর একটা কথা হচ্ছে, এই সমাজে এবং দেশের মধ্যে যে লোকে ওই সিরাতুল মুস্তাকিম ইফতিদাউল বেহজাল ইমাম চলে, ওর বিরুদ্ধে অনেক শত্রু থাকে, কিছু করে নেভার মাইন্ড, গো স্টেট, your purpose is honest, your mind is honest, you go ahead, no problem, no one will can touch you, এটাতে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো এখন যেটা বলছেন শরীফ সাকি ভাইও বলছেন, সবাই বলছে রন্ধে রন্ধের দুর্নীতি, কেন এদেরকে অ্যারেস্ট করে না, কেন অ্যাপ্রিহেন্ড হয় না? একজন লোককে দুর্নীতিবাজ ধরলাম, কিন্তু ফাইনালি তখন এস্টাবলিশ হল না সে দুর্নীতি করে নাই, তো এটা কেমনে, তারা কেমনে কি করবে? তখন তো নিজের কাছে বিবেকের কাছেই হবে। লেট আস এস্টাবলিশ দ্য ফ্যাক্ট, দেন পানিশ দেম, দেন গো ফর প্রসিকিউশন। এখন আগে দিয়ে যদি তাদেরকে এক্সিকিউশন করে দেই, তাহলে তো এটা ঠিক হলো না, এটা তো ধন্যবাদ মেজর ইকবাল মাহমুদ চৌধুরী আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা আবার আপনার কাছে আসবো, তার আগে আমি একটু রাশেদ হাওলাদারের কাছে যেতে চাই। রাশেদ ভাই, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনি শুনছিলেন দুজনের জ্ঞানগর্ভ বক্তব্য। আমি এখন জানতে চাচ্ছি যে আমরা যে টেলিভিশনের পর্দায় বসে এখন কথা বলছি, ঠিক একইভাবে রাষ্ট্রীয় টেলিভিশন যন্ত্র যেটা বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত, যদিও বাংলাদেশ টেলিভিশনের কোনো নিউজ কোনো কোথাও প্রচারিত হয় না। তো এই যে মোল্লা তৌহিদুর রহমান, উনিও কোটি কোটি টাকা লোপাট করে বসে আছে, এই যে তাদের কোনো নিউজ কোথাও আসে না। আপনি নিজে দীর্ঘদিন টেলিভিশনে প্রোগ্রাম করেছেন, প্রোগ্রাম প্ল্যানার, তো আপনি বলেন তো আসলে এই যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আপনার এই দুর্নীতি, এটা কিভাবে আমরা সেখান থেকে উত্তরণ ঘটাতে পারি? না, এটা নৈতিক একটা চরিত্রের অবকাঠামো, নৈতিকভাবে এমন একটা মানুষ হয়ে গেছে, মানুষ প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষের মধ্যে বহু টাকা ইনকামের একটা প্রবণতা তৈরি হয়েছে, যেটা অসৎভাবে হোক আর সৎভাবে হোক, এটা রাষ্ট্রের জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয়। একটা রাষ্ট্র, ডেভেলপমেন্ট রাষ্ট্রে আপনার দুর্নীতিটা এত হচ্ছে যে প্রতিটা সেক্টরের জন্য, এবং পরিমাণটা অনেক বেশি, মাত্রার পরিমাণটা বেশি। এই প্রতিযোগিতাটা কিভাবে আসলো, কেমনে আসলো আমি জানি না, কিন্তু নৈতিক একটা অবক্ষয় হয়ে গেছে সর্বক্ষেত্রে। আপনি দেখবেন আমার এখানে আপনার শাহবাগের থানার সামনে একটা সার্জন থাকে, একটা আনসার থাকে, আর একজন চাক্কা আছে না, রিক্সার চাক্কা, এই চাক্কার মধ্যে আপনার একজন আছে, সে পট্টি দিয়ে দেয়, প্রতি পট্টি 20 টাকা। এই আরেকজনে করে কি, যে ট্রাফিক থাকে সে হলো আপনার ই দিয়ে একটা জোরে একটা ই দিয়ে গাই মেরে দেয়, গাই মারার পরে ওই টাকাটা লিক হয়, লিক হইলে এই গাইয়ের এগেইনস্টে আপনার ওইখানে টাকাটা ভাগ হয়, এই গাই প্রতি গাই 5 টাকা করে।
তা আমি ওখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখি যে সার্জেনে ট্রাফিকের সাথে আপনার ওই যে ভ্যানের যে চাকটা কি করে রিপেয়ারিং করে দুজনে হাতাহাতি শুরু হয়ে গেছে। বিষয়টা হলো যে আমি 122 টাকাই মাসছি, 100 গাই ওর হলো 5 টাকা করে দিতে হবে প্রতি গাই। রিক্সার চাকাটা বাস্ট হয়ে গেল, 5 টাকা দিতে হবে। বাংলা মিশনের সামনে দেখবেন যে ওই মাথা পর্যন্ত রিক্সা যায়, এই মাথা পর্যন্ত রিক্সা আটকিয়ে দেয়। ওই মাথা পর্যন্ত রিক্সাওয়ালা গেলে 5 টাকা তার দিতে হয়। এই যে দেখেন একবার তৃণমূল পর্যায়ে একটা অনৈতিক একটা ব্যবস্থাপনা কিভাবে চালু হয়ে গেল হঠাৎ করে। এটা একটা কিন্তু বিষয়, এটা কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারের বাইরেও মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে যে মানুষ এত দ্রুত কেন ধনী হতে চাচ্ছে, এটা কিন্তু একটা ভাবনার বিষয়ে দাঁড়িয়েছে যে মানুষ এত দ্রুত ধনী হবে কেন। আর যাকেই ধরা হয় দুর্নীতিতে তার মিনিমাম টাকা হলো 200-300 কোটি টাকা, অথচ আমরা সকালে কাজ করি, দুপুরে খাই, বিকেলে কাজ করি, রাতে খাই। অথচ আমার দল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এই দলেরই আমি একজন সদস্য, আমাদেরও কিন্তু উদযাপনে অসুবিধা হচ্ছে। এত দুর্নীতিটার কারণটা কি, এটা একটা ব্যাখ্যা দরকার। আর পাশাপাশি মানুষের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, মানে শর্টকাট খেলে মানে 220 একটা অবস্থা যে এই 100 বলের মধ্যে আমার সবকিছু শেষ করতে হবে। অর্থাৎ কেউ চুক্তিভিত্তিক একটা চাকরি পেলে সে চিন্তা করে যে 2 বছরের জন্য আমি আসছি, এর বেশি আমার একদিনও সময় নেই হাতে। আর আপনি যে সাংবাদিকের কথা বললেন, আমাদের দেশে 80% 90% সাংবাদিকরা বেতন পায় না, তার চলতে হয় অন্যভাবে, নানাভাবে ফকরি ফিন্দি করে তার চলতে হয়। সেও কিন্তু সঠিক নিউজ দেখে না। কারো কাছে যদি সাংবাদিক যায়, যদি দেখে তার 50 কোটি টাকা দুর্নীতি হচ্ছে, 500 কোটি টাকা বানিয়ে লেখে। এটাও কিন্তু প্রবণতা আছে, সাংবাদিকদের ব্যাপক প্রবণতা। দেখেন এখন সাম্প্রতিক সময় পুলিশের সেক্টরে দুর্নীতি, এইখানে দুর্নীতি, ওইখানে দুর্নীতি, নানা জায়গায় দুর্নীতি। এই দুর্নীতি গুলো আগেও ছিল, পরিমাণটা হয়তো কম ছিল। আগে বাজেটের পরিমাণটাও কম ছিল। আমাদের মুক্তিযুদ্ধের পরে এই দেশের বাজেট হলো 786 কোটি টাকা, আর বর্তমানে বাজেট হলো 7,000 লক্ষ কোটি টাকা, 700 লক্ষ কোটি টাকা। তার মানে এখানেও টাকার পরিমাণটা বাড়ছে, আবার পাশাপাশি দুর্নীতিতেও টাকার পরিমাণ বাড়ছে। মনে হয় যে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের বাজেট বাড়ার কারণে দুর্নীতির পরিমাণও বেড়ে যাচ্ছে? না, পরিমাণ বলছি আমি, আমি বলছি পরিমাণ। আচ্ছা, পরিমাণ। হ্যাঁ, হ্যাঁ। বঙ্গবন্ধু বলেছিল যে আমি চোরের খনি পেয়েছি, অর্থাৎ ওই সময়ে দুর্নীতি হয়েছে, পাকিস্তানে দুর্নীতি হয়েছে, কিন্তু যেমন যেটা হয়নি তা না। তার পাশাপাশি আরো আগে দুর্নীতি হয়েছে বা বহির্বিশ্বে দুর্নীতি হয়, কিন্তু আমাদের দেশে যে জিনিসটা হয়েছে সেটা হলো হঠাৎ করে মানুষের অল্প সময় ধনী হওয়ার প্রবণতাটা কেন বেড়ে গেল। এটার একটা ব্যাখ্যা আমরা এখনো দাঁড়া করাতে পারিনি, হয়তো সময় লাগবে। আর বিচার ব্যবস্থা যেহেতু আছে, আমি হতাশ না। একটা ভালো রাষ্ট্র, একটা ভালো আরো রাষ্ট্র, সুস্থ রাষ্ট্র, ভালো একটি রাষ্ট্র আমরা আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে আমি আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আরো ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করবেন, যে উদ্যোগের কারণেই প্রশাসনে হয়তো বা একটা অমূল পরিবর্তন আসবে বলে আমি আশা করি। আর মিডিয়াতে অনেক সাংবাদিকের আছে 10টা-12টা পায়, আবার কন্টিনিউ আপনার সাংবাদিকতা করে যাচ্ছে, ছোটখাটো পত্রিকা লিখতেছে, কাজ করতেছে, বেতন পাচ্ছে না ঠিক। এবং বৈষম্যটা সর্বক্ষেত্রে ব্যাপকভাবে দেখা দিয়েছে। একটা কাঁচা বাজার থেকে শুরু করে আপনার একটা কাঁচা বাজারের ছোট্ট একটা জিনিস, মনে করেন আলু পটল, আপনার বাজারে পাবেন 10 টাকা, 50 টাকা, 70 টাকা কেজি। এটাই আবার 100 টাকা কেজি কিনতে হবে আপনার আরেকটা দোকান থেকে। একটুখানি আপনি আগিয়ে যাবেন, দেখবেন যে ওইখানে আপনার 70 টাকা কেজি। মানে বৈষম্য এবং ব্যবধান এবং দ্রুত ধনী হওয়ার প্রবণতা, এটা রিসেন্ট আমার মনে হয় যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা আকাশ কুসুমের মতো একটা অবস্থা হয়ে থাকে। একজন ছোটখাটো কাউন্সিলরের ধরলে তারও দুর্নীতির পরিমাণ আপনার 500-600 কোটি টাকা। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ধরলে তারও দুর্নীতির পরিমাণ 100 কোটি টাকা। তার মানে কি একটা পরিস্থিতি দাঁড়ালো যে 100 কোটি টাকাটা কোনো টাকাই মনে হচ্ছে না। অথচ আমার মতো আপনার মতো যেভাবে আমরা জীবনযাপন করি কষ্টের মধ্যে করে, আমার চৌধুরী ভাইরা তো এইভাবে জীবনযাপন কোটি টাকা তো দূরে, 100 কোটি টাকাও কোনো টাকা মনে হয় না এখন যে অবস্থা চলছে। অবস্থা আসছে, এবং এটা একটা নৈতিকতার পরিবর্তন আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার। মানুষের নৈতিকতা, ওই আদর্শলিপি আমাদের আবার পড়া দরকার। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আসলে একটা কথাই এনাফ একটা মানুষের জীবন গড়ার জন্য। আদর্শলিপির একটা লাইনই এনাফ। আমরা আদর্শলিপিকে অতিক্রম করতে পারি। এখন তো আদর্শলিপি কেউ পড়ে না। আদর্শলিপি কোন স্কুলে বাচ্চারা শিখেও না, জানেও না। তারা ইংলিশ মিডিয়ামে যায়, তারা ইংলিশ মিডিয়ামে পড়ে। সুতরাং আদর্শলিপি না পড়লে সে আদর্শলিপি সে ভাষা কিভাবে তারা জানবে? যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। তো ভালো হওয়ার কথা তো আর তারা জানে না, তারা পড়েও নাই।
আরেকটা বিষয়, তার বাবা তার মা কষ্ট করছে, সে কি করছে সেই জিনিসটা রাতে যখন টাকা গুনে তারা সেই টাকাটা দেখে, দেখার পরে তারাও সেই টাকা কেনার জন্য, টাকা কামানোর জন্য চেষ্টা করে। পারিবারিক ভাবে কিন্তু আমরা ছোটবেলায় বাজার করতাম, মানে 80 দশকের দিকে যখন আমরা বাজার করতাম, আমাদের বাবার কাছ থেকে কিন্তু আমরা হালকা পাতলা চুরি করতাম, এমন না করতাম না তা না। ওই মানুষগুলো এখন প্রশাসনে আছে, ব্যাপকভাবে আছে। বাবা কিন্তু চেক দিত, মা চেক দিত, যাতে এই কাজটা করো না, আমার কাছ থেকে তুমি চেয়ে নাও, ঠিক আছে? এই চেয়ে নেওয়ার প্রবণতাটা একবারে নাই বললেই চলে। ফাইল ঠেকায়া টাকা নিতে হবে, এই করে টাকা নিতে হবে, ওই করে টাকা নিতে হবে, প্রশ্নপত্র ফাঁস করে টাকা নিতে হবে। একজন স্কুল শিক্ষকের ডাকাতে 4-5টা বাড়ি, এটা অবাক না ব্যাপারটা? এই হঠাৎ করে ধনী হওয়ার প্রবণতাটা বেশি আকারে বৃদ্ধি পেয়েছে, সেটা বৈধভাবে হোক আর অবৈধভাবে। এটা একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার, পাশাপাশি রাষ্ট্রীয় একটা কাউন্সিলিং, ব্যাপক একটা কাউন্সিলিং দরকার, যে কাউন্সিলিং এর মাধ্যমে হয়তোবা শুরু থেকে, স্কুল থেকে আবার সেই আদর্শ লিপির মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে এই রাষ্ট্রের অপক্ষয় থেকে আমার মনে হয় সমগ্র জনগোষ্ঠীকে মুক্তি দেওয়া সম্ভব। সেটার জন্য নৈতিক একটা শিক্ষা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখানে নীতি নৈতিকতার একটা অবক্ষয় ঘটছে, কিন্তু আমরা এমনও দেখি যে সব জায়গায় দুর্নীতি হয়, দুর্নীতি হতে হতে দুর্নীতিগ্রস্ত কিন্তু হয়ে গেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আপনি জানেন কি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছিল 60,000, আর এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধা 2.5 লক্ষ। এখন স্বাধীনতা যুদ্ধের পরে এই যুদ্ধে থেকে জন্মগ্রহণ করলো, সেখানে একটা অবক্ষয় কিন্তু হয়ে গেছে, সেটাও কিন্তু একটা দুর্নীতির মধ্যে পড়ে গেছে বিষয়টা। কিন্তু আমরা ছোট করে দেখি, বুঝতে চেষ্টা করি, কিন্তু আসলে ঘটনাটা কিন্তু অনেক বড় বিষয়। না না, মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে কি হয়েছে না হয়েছে এটা বলবো না, কিন্তু 60,000 মুক্তিযোদ্ধা ছিল না, বেশি ছিল। 60,000 মুক্তিযোদ্ধা কেন থাকবে? আমাদের দেশে অনেক মুক্তিযোদ্ধা ছিল, আমি একটু কথা বলতে চাই, ইকবাল মাহমুদ চৌধুরী সাহেবের কাছে যেতে চাই, উনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কিছু কথা বলবেন। আমি একটু মেজর ইকবাল মাহমুদ চৌধুরী সাহেবের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা অনেকক্ষণ কথা বলেন, ধন্যবাদ আপনাদেরকে, অনেকক্ষণ কথা বললেন। আমার 2-3টা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, পার্টিকুলারলি আই ওয়ান্ট টু পয়েন্ট আউট দিস আইটেম। জি জি। কথা হলো, আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলির জব অ্যাকাউন্টেবিলিটি দরকার। বিশেষ করে বাপেক্স এবং পেট্রো বাংলা। আমি তাদেরকে পার্সোনালি কোনো কথা বলতে চাচ্ছি না। বাংলাদেশের গ্যাসের উপরে ভাসতেছে, এটা মিথ্যা কিছু না। আপনি যদি রেল লাইন দিয়ে ঢাকার থেকে কুমিল্লা যান, দেখবেন যে হিলের ওই পারে ইন্ডিয়ান এখানের মধ্যে গ্যাস ফিল্ডগুলি, ওই যে আকাশের মধ্যে আগুন জ্বলতেছে। কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেদিন বলল যে বাপেক্স পেট্রো বাংলাকে দেওয়া হলো 2025 সালের মধ্যে কতগুলি ইয়ার আছে, ড্রিলিং করে কতগুলি গ্যাস ফিল্ড পাওয়া যায় এটা কমপ্লিট করতে, কিন্তু তারা এখনো কমপ্লিট করতে পারে নাই। ইট ইজ অলমোস্ট হাফ অফ দা 2024। এখন এই অ্যাকাউন্টেবিলিটি, তাদের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, যে কাজ দেওয়া হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি কে নিবে? কিন্তু আমাদের দেশে এগুলি কেন করতেছে না, কেন তারা অ্যাকাউন্টেবিলিটি আনতে হচ্ছে না? এটার জন্য তাদেরকে রেসপন্সিবল করা উচিত। নাম্বার 2 হলো ব্যাগের ছাত্রের মতো ডক্টরেট ডিগ্রি। বাইরের গ্রুপ এখানে কাজ করতে আসছে, তাদেরকে আমরা সম্মান দিচ্ছি, কিন্তু সম্মান দেওয়ার মানে এই না যে আমাদেরটা এই কাজটা বছর পর বছর, যুগের পর যুগ ঘুরিয়ে যাবে। ওরা ওইভাবে কিন্তু আমাদেরকে ঘুরাচ্ছে, কিন্তু কাজ করছে। এটা তো কথা বাস্তবতা। এখন কথা হলো যে একটা কথা আসছে, সেকেন্ড কথা, ডক্টরেট ডিগ্রি। এটা দেখি যে বহুত গুরু, মহাগুরু, মহামান্য সবাই কিন্তু ডক্টরেট ডিগ্রি লাগায়। কেউ গান গায় ডক্টরেট ডিগ্রি লাগায়, কেউ ওষুধ বেচে ডক্টরেট ডিগ্রি লাগায়, কেউ বাণিজ্য করে ডক্টর। বেনজির সাহেব ডক্টরেট ডিগ্রি সাইনবোর্ড লাগাইছে। আপাতত কি জানি নাম ওর, মতিউর, সেও ডক্টরেট ডিগ্রি লাগাইছে। এখন এইগুলি ডিগ্রিগুলির বিরুদ্ধে না, এগুলি টোটাল প্রপার স্ক্রুটিনি করে, ইফ ইট ইজ নট প্রপার, দে শুড বি টেকেন ইনটু দ্য কাস্টডি। এটাতে কোনো শর্টকাট নাই, কারণ এরা তো জ্ঞান পাপী। এরা এই সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রিটা নিয়ে সমাজের মধ্যে, অনেকের মেট্রিক পাসও নাই সার্টিফিকেট। টু টেল ইউ দ্য ট্রুথ, এদেরকে টোটালি আইনের আওতা আনা উচিত এবং এদেরকে এক্সাম্পলের পানিশমেন্ট দেওয়া উচিত। এটা সমাজে তাইলে একটা সেট হবে যে ধরনের বদমাশি না করার। আচ্ছা, আমি একটু কথা বলবো এই ব্যাপারে। আমাদের আইন বিশেষজ্ঞ ডক্টর
শরীফ সাকি একটু আর উনি কথা আছে এবং সেই বিষয়টা সঞ্চালক বিষয়টা এখন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু এখন ডক্টরেট কেনা হচ্ছে। এই যে কেনা বেচার বিষয়টা আমি একটু আইন বিশেষজ্ঞের কাছে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। ব্যাপারটা হলো কি জানেন, আপনার যদি পিএইচডি তো আসলে এটা একটা অলংকার ডিগ্রি। আপনি যখন রিসার্চ মেথোডোলজি গবেষণা করবেন, আপনার যদি একটা মানে 300-400 যেমন প্রত্যেকটা, যেমন আমার রিসার্চ মেথড ছিল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইন বাংলাদেশ প্রবলেমস এন্ড প্রসপেক্টস, আমার সুপারভাইজার ছিলেন ডক্টর হাসান তালুকদার। তো আমরা যদি প্রত্যেকটা রেসপেক্টিভ সুপারভাইজারের আন্ডারে যারা পিএইচডি করে তাদের ঠিকই, তারা তো করবেই, জ্ঞান পাপীরা তো থাকবেই, এটা তো ভালোর মধ্যে খারাপ থাকবে। সেটা তো যেমন এখন দেখেন মালয়েশিয়াতেও ডক্টরেট করতেছে, মানে এখন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার শুরু করেছে। তো এটা তো কোনো খারাপ না, এটা তো ভালো। প্রত্যেকটা মানুষের যদি সর্বোচ্চ ডিগ্রিটা নেয়, এটা তো আপনারাও নিতে পারেন, ওনারাও নিতে পারে, প্রত্যেকটা মানুষই কিন্তু সে অর্জন করতে পারে। তো যে লাইনে চেষ্টা করে সেটা নেয় আর কি। তো নেওয়ার পরে যদি অপরাধ করে, এটার জন্য তার ডক্টরেটে কোনো দোষ হলো না। ডক্টরেট তো ডক্টরেট। তারপরে তার দুর্নীতির যে 7-8 পাস পর্যন্ত করছে, সে ডক্টর ডিগ্রি সাইনবোর্ড লাগায় রাখছে, এটা কেমনে জাস্টিফাই করবে? সে তো লাগাইতে পারে না, আপনি যেটা বলছেন ডাক্তার, এটা তো ডাক্তার হতে পারে, এটা হোমিও ডাক্তার হতে পারে। লাগাইতে পারে, লাগাইছে তো বেনজির মহোদয় লাগাইছে, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা স্কুটি করছে এবং ইট ওয়াজ ফাউন্ড নট কারেক্ট। সেটা তাদের বিরুদ্ধে আরো অনেক আছে, অনেক আছে না যারা ক্রিমিনাল, আরো অনেক আছে, আপনারা দেখেন, চোখ কান খুলে দেখেন, অনেক আছে। আমাদের আলোচনার বিষয় বোধহয় ডক্টর ডিগ্রি না। হ্যাঁ জি, কি বলছেন? আমাদের আলোচনার বিষয়টা বোধহয় ডক্টর ডিগ্রি না, এটা নিয়ে আমরা মৌলিক প্রত্যেকটা সমাজে আমাদের মধ্যে কিছু আছে জ্ঞান পাপী, তো তারা তো থাকবে, এটা সৃষ্টি থেকে ছিল, এখনো থাকবে, মানে এটাতে কোনো শর্টকাট নাই। হ্যাঁ, সেখানে কোনো নাই, সেটা আপনি যে ক্ষেত্রেই করেন সেখানে আমরা করাপশনে, এখানে দুর্নীতিকে আমরা না বলি, আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আমরা যদি আমাদের স্ব জায়গা থেকে ভালো কাজগুলি করি এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আমরা দিতে পারি, উপহার দিতে পারি। যেমন আমাদের নেত্রী কিন্তু ঘোষণা করেছে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা উপহার দেব, কিন্তু উনি কি পারছে? প্রত্যেকটা রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের সবচেয়ে প্রথমে আপনার পারিবারিক শিক্ষা, সেটা থেকে আপনার বেরিয়ে আসতে হবে, আর একটা লোভ লালসাকে প্রত্যাখ্যান করতে হবে, তাইলে কিন্তু আমরা সেটা আর দরকার হবে না। মনে করেন একটা মানুষের কত টাকা দরকার, সে যদি কস্ট অ্যানালাইসিস করে, যেমন দেখেন আমরা যদি কস্ট অ্যানালাইসিস করি, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা শুধু ট্যাক্সের মামলায় বাংলাদেশের প্রত্যেকটা লোককে জেল কাটানো যাবে, শুধু ট্যাক্সের মামলায়। এটা আমি বললাম আর কি, আমি প্রকাশ্যে আমি রূপসী বাংলা টিভির মাধ্যমে বললাম। যেরকম দেখেন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকটা পরিবার কিন্তু 50,000 টাকা নিচে চলতে পারে না, মিনিমাম 50,000, তাহলে 6 লাখ টাকা তার ইনকাম। তো 6 লাখ টাকা ইনকাম হলে আপনার ট্যাক্স লেভেল 3.5 লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স এক্সাম্পটেড। পরবর্তী ট্যাক্স স্ল্যাব হয়েছে আপনার 1,000 টাকা পর্যন্ত, 5%, 5,000 টাকা। কিন্তু আমরা কয়জন লোকে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে? তো ট্যাক্স না দিলে গভর্নমেন্ট চলবে কিভাবে? সেইটাও ব্যবস্থা করতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে যদি আমরা আমাদের স্ব জায়গা থেকে আমরা নিজকে স্বচ্ছতা দেখাতে চাই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের সেই স্বচ্ছতা আনতে হবে। যেমন গার্মেন্টস সেক্টরিতে যান, এবং প্রত্যেকটা মানে চাকরিজীবী, আইনজীবী, পেশাদারী সকল ব্যবসার ক্ষেত্রে সেভাবে যদি আমরা স্বচ্ছতা নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় দুর্নীতি বন্ধ হবে বলে আমার বিশ্বাস। এবং আমরা যদি মানে খারাপ তো খারাপই, এটা সে যেভাবেই বলুক সেটি আমরা বলতে পারি, বুঝছেন? আমরা খারাপটাকে না করব এবং ভালোটাকে আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করব, এবং দুর্নীতিকে মুক্ত একটি বাংলাদেশ আমরা চাবো। আর যারা দুর্নীতি করেছে, যারা অপরাধী, তাদের বিচার হোক, সে যেই হোক। আমার কথা হলো, যারা অপরাধ করবে তার শাস্তি পেতে হবে। আপনি একটা অপরাধ করে প্রকাশ্যে বুক ফুলে চলবেন, তা হবে না। এটা আমার ইথিক্স, আমি যেটা মনে করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি সর্বশেষ কথা বললেন যে আসলে যারা দুর্নীতি করে তাদের বিচার হতে হবে, এবং বিচার
এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত এবং তাদের শাস্তির আওতায় আনা উচিত। তারপরে ন্যাচারাল জাস্টিস বলতে আছে, আল্লাহ কিন্তু কাউকে ছাড় দেয় না, এবং সময় কিন্তু সেই ম্যান ইজ আনজাস্ট বাট গড ইজ জাস্ট, আল্লাহ কিন্তু পাল্লা পাত্র নিয়ে বসে আছে। এখানে আপনি ন্যাচারাল জাস্টিস সেখানে আপনি পাবেনই, সে যত বড় দুর্নীতিগ্রস্ত হোক সে তার জায়গার মধ্যে সে পৌঁছে যাবে। তো আমরা আশা করবো আমরা একটা দুর্নীতি মুক্ত, হিংসা মুক্ত, মানবিক বাংলাদেশ আমরা চাই যাতে আমরা সবাই স্বচ্ছভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু রাশেদ হাওলাদার কাছে যেতে চাই। রাশেদ ভাই, আপনার তো সরকার দলীয় একজন কর্মী, তো দীর্ঘদিন ধরে আপনার এই রাজনীতির সাথে জড়িত, প্লাস ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত। তো আমি আপনাকে আমি একটু জানতে চাচ্ছি, এই যে দুর্নীতিগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তো আপনারা যারা চোখ কান খোলা এবং বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলোতে আপনারা যারা থাকেন, আপনারা কি কিছু উপলব্ধি করছেন যে এই আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাইনবোর্ড ব্যবহার করে লোকগুলা বিভিন্ন রকম দুর্নীতির সুযোগগুলো নিচ্ছে? দেখেন, আমি এখানে কিন্তু একটি কথা বলেছি যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তার বিচার হবে। আরেকটা বিষয় আমি স্পষ্ট করেছি যে এখন বর্তমানে সরকার জিরো টলারেন্স একটা ভূমিকা নিয়েছে, যে দুর্নীতির বিচার হবে, বিচার করতে হবে। এবং পাশাপাশি কিছুদিন আগে কিন্তু ওবায়দুল কাদের একটা কথা বলেছে যে দুর্নীতি যেই করুক না কেন রক্ষা নেই। অর্থাৎ সরকারের জায়গা থেকে সরকারের সদিচ্ছা আছে। এখন বাংলাদেশে কিন্তু আপনার অনেকগুলো প্রশাসনিক পদ আছে, ৩০০-র অধিক প্রশাসনিক পদ আছে, অধিদপ্তর, দপ্তর, নানা রকম প্রশাসনিক পদ আছে, যে পদগুলোতে সরকারি চাকরিজীবীরাই ধীরে ধীরে এটার প্রদান হবে। এখন সরকারি চাকরিজীবীরা সব কি আর আওয়ামী লীগ করে না, কেউ কেউ বিএনপির পক্ষে আছে, কেউ জামাতের পক্ষে আছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, যখন যে ধরা খায় তারই বের হয়ে আসে যে সে ওই সরকারের আমলে তার অবস্থান ভালো ছিল, ওই সরকারের আমলে তার অবস্থান ভালো আছে। এখন ব্যক্তি মানুষের একটা ব্যাপার আছে, ব্যক্তি মানুষটা সুবিধা কতটুকু নিয়ে অসৎভাবে কতটুকু সুবিধা সে নিচ্ছে এবং সৎভাবে সে জীবনযাপন করবে কিনা। সরকার, ব্যক্তি মানুষ এবং প্রশাসন, এখানে তিনটা বিষয় দেখি। সরকার জিরো টলারেন্স ভূমিকা পালন করলেও প্রশাসনের যারা আছে তারা তো জিরো টলারেন্স পালন করবে না। ওই লোকটার চিন্তা হয়ে যদি দাঁড়ায় যে আমি যে সময়টুকু আছি এই সময়টুকু লুটে পুটে খাবো, তাহলে তো আপনি আলটিমেটলি দুর্নীতির পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং হঠাৎ করে আমি একটু আগে আপনাকে বলেছিলাম, এটাতে সাম্প্রতিক সময় দেখা গিয়েছে যে মানুষের হঠাৎ করে ধনী হওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে। দীর্ঘদিন দেশে হরতাল নেই, অবরোধ নেই, রাজনৈতিক স্থির অবস্থা আছে। এই স্থির অবস্থার ব্যবসায়ীরাও কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেখেন, সবকিছুর দাম বেড়ে গেছে, মানুষের ভিতরে তেমন একটা হাহাকার নেই। তার মানে কি দাঁড়াচ্ছে যে মানুষের কাছে কম বেশি টাকা আছে। আমরা আগে একটা রিক্সায় উঠতাম 20 টাকা, 15 টাকা, 10 টাকা দিয়ে শুরু করে 5 টাকা দিয়েও মানুষ শিখে গেছে। এখন একটা রিক্সায় উঠলে আর নামলে 30 টাকা দিতে হবে। টাকার একটা রোলিং যেমন বাড়ছে, পাশাপাশি মানুষের ভিতরে অনৈতিকভাবে ধনী হওয়ার একটা প্রবণতা বাড়ছে। এটাকে অবদমন করা রাষ্ট্রের একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। সেটা সরকার যেই থাকুক তারও উচিত। পাশাপাশি ব্যক্তি মানুষের কতটুকু দরকার, এই জায়গায় একটা লোকের পৌঁছানো সবার আগে উচিত যে একটা মানুষের কত সম্পদ দরকার। এত সম্পদ তো সে খেতে পারবে না, তার ছেলে মেয়েরাও খেতে পারবে না। তাহলে এই সম্পদ কোথায় থাকবে? এই সম্পদ দিয়ে কি করবে? এই সম্পদ দিয়ে আদৌ কোনো কাজে আসবে? মানে ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত কেউ কিন্তু সম্পদ খেতে পারতেছে না, ভোগ করতে পারতেছে না। আপনি দেখেন, যারই সম্পদ বেশি, যে কেউ সম্পদ ভোগ করতে পারছে না, খেতে পারছে না। পাশাপাশি ওয়ানের সময় তো মানুষ টাকা ফেলেও দিয়েছিল, নদীতে টাকা ফেলে দিয়েছে। কিন্তু তার মানে এই টাকা আয় করে লাভটা কি? আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা জরুরি, সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য কাউন্সিলিংটাও জরুরি। এবং সরকারি একজন দলীয় কর্মী হিসাবে আমি নিজেও অপমানিত হই এবং আমার নিজের কাছেও খারাপ লাগে যে এই সরকারের সাধারণ কর্মীরা কিছুই পায়নি। তারা দলকে ভালোবাসে, মাননীয় প্রধানমন্ত্রী দেশ। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলছিলেন, আসলে ব্যাপারটা হচ্ছে যারা সরকারি কর্মকর্তা, আপনার আমার জনগণের পয়সা দিয়ে যাদের বেতন হয়,
তারা কিন্তু সরকারকে ব্যবহার করে, সরকারি কাজকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে তারা কিন্তু লাভবান হচ্ছে এবং তারাই কিন্তু দুর্নীতি পাহাড় গড়ে তুলছে, টাকার পাহাড় তারা কিন্তু করছে। কাকে? সরকারকে ব্যবহার করে এবং সরকারি আসন, যে আসনটি সে বসে আছে, যে চেয়ারটিতে সে বসে আছে সেটা সরকারি চেয়ার, এবং সরকারকে ব্যবহার করে কোটি কোটি টাকা, প্রশাসনকে ব্যবহার করে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং সেটা জনগণের টাকা। আচ্ছা, আমি একটু কথা বলতে চাইছি মেজর ইকবাল মোহাম্মদ চৌধুরীর সাথে, আসলে উনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলতে চাচ্ছিলেন, একটু যদি ছোট করে বলেন। আমরা সবার সাথে কথা বললাম না, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, সবার জন্য আমরা 2 মিনিট করে কথা বলে আমরা শেষ করতে চাই। ধন্যবাদ আশরাফ ভাই আপনার অনুরোধের জন্য। আমার কথা অনেকগুলি আসছিল, তো সময় সংকীর্ণ এবং অন্যান্য কারণে আমি বলতে পারি নাই। তো এই কথা একটা আমি আগে বলছি, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একই কথা বলেছেন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন নাই। উনি কাউরে কোনো ছেড়ে দেয় নাই, এটা তার ইয়েতে নাই, ওনার পার্টিতে বলেন বাইরে বলেন নাই, তার সিলেবাসের মধ্যে এটা নাই। এখন প্রশ্ন হলো যে এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং অন্যান্য জিনিসগুলি ডেফিনেটলি একটা ঝাঁকি খাবে। এই যে রেলে যেরকম হয়েছে, ভূমিতে যেরকম হয়েছে, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, আশা করি যে এই ধরনের সিস্টেমগুলি ইভলভ করবে এবং দেশ জাতির উন্নয়ন করবে। এটাতে কোনো যেন কম্প্রোমাইজ না করা হয়। দেশের জনগণের পয়সা দিয়া, গরিব মানুষের পয়সা দিয়া খায়। আমি আগেই বলছি একটা প্রথমে যে সোশ্যাল সিকিউরিটি মাস্ট বি গ্যারান্টেড ইন অল রেসপেক্ট। শ্রেণী, ক্লাস সবকিছুর ক্ষেত্রে যদি সামাজিক নিরাপত্তা দিতে পারেন, তাহলে দুর্নীতি কেউ করবে না। কেউ যদি মনে করে যে তার ফিউচারে কি হবে, বুড়া বয়সে কি হবে, তার যদি টাকা পয়সা না থাকে সে ভিক্ষা করে খেতে হবে, ওটা যেন না হয়। কোনো ভিক্ষুক যেন না থাকে, আশ্রয়ন কেন্দ্র না থাকে, তেমন সবাইকে যদি এনশিওর করা হয় সামাজিক নিরাপত্তার, তাহলে কেন দুর্নীতি করবে? আমার ছেলে নাই, আমার তো রাষ্ট্র আছে, সমাজ আছে, আমাকে পালবে। আমার সম্পদ নাই, রাষ্ট্র আছে, ছেলে আছে, আমাকে বেসিক নিড যেটা, স্ট্যান্ডার্ড যেটা, সেটা রাষ্ট্র এবং সমাজ আমাকে প্রদান করবে। এই জিনিসটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন, দুর্নীতি কার হবে? আজকে বেনজিরে ধরেন, আজকে ওই যে কি একটা ছেলে আছে না, ওই যে সচিব শফিউল না কি জানি নাম, ওরে জানো, ও কমিশন ছাড়া তো কোনো ফাইল মুভ করে না। তারপর যে একটা পিয়ন আছে তারা ধরেন। আজকে আরেকটা জিনিস টিভিতে দেখলাম, সবচেয়ে দুঃখের কথা হলো যে আমাদের ঢাকা শহরে বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য পাম্প লাগাইছিল, পাম্প। আমি তখন ছিলাম, হ্যাঁ, ডক্টর আইনুন নিশাত, উনি খুব আমাদের ওয়াটার বিশেষজ্ঞ এবং খুব সায়েন্টিস্ট, এবং উনি, ওনাকে রেসপেক্ট করি, উইথ ডিউ রেসপেক্ট। আমি টেলিফোনে বললাম, স্যার, আমার পরিচয় দিয়ে বললাম, স্যার আপনি যে এই যে পাম্পের কথা বললেন, পানি হিসেবে ফেলালো, এটা তো হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র বললো রাজ্যতে কোনো ধুলা থাকবে না, সব উঠায় দাও, আমার পায়ে যেন ধুলা লাগে না। তো তখন সে করলো কি, ঝাড়ু লাগাই দিল সব জায়গায়। পরে দিয়ে ফাইনালি করলো কি, একটা মুসি, ধুলায় অন্ধকার হয়ে গেল, অন্ধকার একটা মুসি করলো কি, ইয়ে লাগালো, কি লাগাইলো, জুতা আবিষ্কার করলো, পাটা ঢেকে দিল। হ্যাঁ, ঢেকে দিল। সেই মুসির জ্ঞানটা এখন আমি তারা ওটা বলতে পারি নাই, তো বলতে ইট ইজ নট দ্য ওয়ে। এটাকে আপনাকে প্রপার ড্রেনেজ সিস্টেম এবং আমাদের টাউনশিপের যে প্ল্যানিংটা, এটার মধ্যে ডিফেক্ট আছে। তা আমি ছোট মানুষ, আমার কথা কে শুনে, আমি শুনলাম না, আমার বলার আমি বলে গেলাম, আমার মন তো সৎ আছে, বলতে তো আপত্তি নেই। আজকে আর একটা উদাহরণ দিই, ফেনীতে রিসেন্টলি, পরশুরাম, ফেনী এবং অন্য জায়গার মধ্যে পানি ইনান্ডেটেড করে ফেলছে পুরো এলাকাটাকে। তখন মাননীয় মন্ত্রী গেছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী, উনি গেছেন, যাওয়ার পরে উনি বলছেন এটা করে দেওয়া হবে, এই বাজেটটা এসে গেছে, করে দিবে। মাননীয় মন্ত্রী যেটা বলছে সেটা তার অ্যাঙ্গেল থেকে ইট ইজ কারেক্ট, বাট একজন পুয়ার পিপল অফ দ্য ভিলেজ, হিজ ওপিনিয়ন এজ সাচ, রিভার থেকে বাঁধটা যেটা এম্বাঙ্কমেন্ট যেটা করা হয়েছে, সেটা ক্লোজ প্রক্সিমিটি টু দ্য রিভার। এখন যখন পানি যখন ফ্লাড হয়ে যায়, তখন এটা দুই পাশে না যায়, বাঁধের উপরে প্রেসার করে পানিটা পড়ে যায়। কথা বলছি। ধন্যবাদ আপনাকে, আপনার অনেক জ্ঞান গর্ব কথা আমরা শুনেছি। আমরা একটু ডক্টর আলহাজ শরীফ সাকির কাছে যেতে চাই, উনি একজন আইন বিশেষজ্ঞ। আমরা কেন যেতে চাচ্ছি, যে আমাদেরও সময় প্রায় শেষ হয়ে আসছে, আজকে ওনাকে একটু সময় দিয়ে আমরা তারপরে কি বলে আমাদের রাশেদ হাওলাদারের কথা শুনে আমরা শেষ করবো আমাদের অনুষ্ঠান। সাকিব ভাই, প্লিজ একটু যদি বলেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের
সুন্দর বক্তারা চমৎকারভাবে বলেছেন, আসলে কি দুর্নীতি যারা অপরাধ করেছে, দুর্নীতি চ্যাম্পিয়ন, তাদের বিচার কি আদৌ হবে? আমরা আশা করব বিচার তাদের হবে। তারা স্ব ক্ষেত্রে সবারই বিচার মানে যাতে তাদের হয়, সেই উদাত্ত আহ্বান জানাবো রূপসী বাংলা টিভির মাধ্যমে। কোনো মানুষ যে দুর্নীতি করে যেতে মাপ না পায়, সেটা আমার আহ্বান। আর আমি চাই একটি সুন্দর মানবিক বাংলাদেশ চাই, হিংসা মুক্ত, যেখানে কোনো হিংসা কলহ থাকবে না। এবং আপনারা জানেন বাংলাদেশ আমাদের বন্ধু সমাজের পক্ষ থেকে 23শে নভেম্বরকে আমরা হিংসা মুক্ত দিবস ঘোষণা করেছি এবং 31শে ডিসেম্বরকে আমরা কৃতজ্ঞতা দিবস ঘোষণা করেছি। আসুন আমরা আমাদের স্ব জায়গা থেকে সেই দিবসকে পালন করে এবং বাংলাদেশকে একটি হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ, যাতে আমাদের নেত্রী যে কথা বলেছেন জিরো টলারেন্স এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আমরা চাই, এবং বেকার মুক্ত। আমাদের আসলে কর্মসংস্থান বাড়াতে হবে। যা যদি আমরা কর্মসংস্থান বাড়িয়ে এই বেকার মুক্ত এক বাংলাদেশ উপহার দিতে পারি, তবেই মানুষের দুর্নীতি কমবে আমার বিশ্বাস। এবং যারা এলিট শ্রেণীর দুর্নীতি যারা আছেন, তাদেরকে বন্ধ করার জন্য আমাদের সেই শস্যের মধ্যে ভূত, সেই শস্যকে ভূত তাড়াতে হবে। যদি আমরা ভূত তাড়াতে না পারি, আমরা যতই মুখ দিয়ে বলি আমাদের কিছুই হবে না। তাই আসুন, আমাদের অ্যাটিটিউড প্রবলেম এন্ড ফাউন্ডেশন প্রবলেম, এই ফাউন্ডেশনকে আমরা সঠিকভাবে কাজ করার জন্য রাষ্ট্রের যে বড় আমলারা আছেন এবং যারা যে যে দায়িত্বে আছেন, তারা যদি সেই ভালো কাজগুলি করে এবং তারা যদি সৎ হয়, শুধু একটা শব্দে বললাম সৎ, এবং সৎ হলেই তারা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি রূপসী বাংলার প্রতি কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি এই ফাঁকে একটু আমি রাশেদ ভাইয়ের কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু বলতে চাই, আমরা এখন এই দুর্নীতিবাজদের কথা শুনতে শুনতে কিন্তু চায়ের দোকানে যে কথাগুলো শুনি, সেটা হচ্ছে যে গরিবরা, অশিক্ষিতরা বিদেশ থেকে কামলা দিয়ে আমাদের দেশে রেমিটেন্স পাঠায়, আর আমাদের দেশের আমলারা আমাদের জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে বাড়ি করে। এই যে বিষয়টা, আমি একটু রাশেদ ভাই আপনার কাছে আমি একটু শুনতে চাই, এবং আপনার কথা শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের জবনিকা ঘটাবো। ধন্যবাদ আকন্দ ভাই, আমি খুব আনন্দিত এবং গর্বিত। আপনি ভালো একটি বিষয়ে দুর্নীতির সাথে যুক্ত করেছেন, যে উপস্থাপক হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দেখেন, আজ থেকে 15 বছর আগে, ঠিক আজ থেকে 15 বছর বা আরো একটু পরে যান, 15 বছর বললে আমার সরকারের পক্ষে যায় পরিপূর্ণ কথাটা। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের যে গ্রাম ছিল, দিনাজপুরে, কুষ্টিয়ায়, রংপুরে, বরিশালে কিংবা বরগুনাতে, ওইখানে টয়লেটগুলো ছিল কলা পাতা দিয়ে করা। আপনি দেখেছেন কিনা আমি জানি না, কলা পাতা দিয়ে টয়লেট গুলো করা ছিল। টয়লেটের চতুর্দিকে কলা পাতা ছিল। সেই টয়লেট গুলো বর্তমানে টাইলসে রূপান্তরিত হয়েছে। টাইলসে, জি জি, এই টাইলস গুলো রূপান্তরিত হওয়ার পিছনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আমার বৈদেশিক ভাইয়েরা, যারা বাংলাদেশের প্রায় 1,60,00,000 অধিক লোক শ্রমের বিনিময়ে যে রেভিডেন্সটা পাঠায়, সেই রেভিডেন্সটার বিনিময়ে আজকে বাংলাদেশের আপনার সমগ্র বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। সেই টাকায় আমার গ্রামের মা এলপি গ্যাসে রান্না করে, আর ওই রেমিটেন্স পাঠানো টাকা দ্বারাই আজকে আমার গ্রামের টয়লেটটা টাইলসে পরিণত হয়েছে। ওই রেমিটেন্স পাঠানো টাকার দ্বারাই আমার ভাই এবং আমার বোন, আমার গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে। অর্থাৎ এই 1,60,00,000 লোকের জন্য সরকার কি করেছে, রাষ্ট্র কি করেছে, এটার ব্যাখ্যা দেওয়া কঠিন, কিন্তু যদি আপনি ব্যাখ্যা দেন তাহলে দেখবেন যে এই সরকার আমলেই বৈদেশিক ভাইদের জন্য লোনের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে, যেই লোনের মাধ্যমে এখন বিদেশে যাচ্ছে, এবং পাশাপাশি আপনার কর্মসংস্থান সে আছে কি না সরকারের নিয়ম নীতি মেনে গেলে সে ওইখানে গেলেও সুন্দরভাবে তার লাস্টটা অন্তত দেশে আসে, যে ব্যবস্থাগুলো আগে ছিল না। আর মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, তাদের শ্রম, তাদের মেধা, তাদের মনন, সমগ্র কিছু তারা দেশে না থেকে বিদেশে দিতেছে, শুধুমাত্র দেশে কর্মসংস্থান নেই বলে। তো বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর কর্মসংস্থান হয়েছে। করোনাকালীন সময় আপনি একটা দিকে তাকান, করোনাকালীন সময় 5.5 লক্ষ নার্সকে একবারে নিয়োগ দেওয়া হয়েছে এককালীন সময়। এটা কিন্তু এই সরকারের সময় দুর্নীতি হয় নাই, চুরি হয় নাই, কোনো কিছু হয় নাই। একবারে এককালীন 5,000 লোকের চাকরি দেওয়া হয়েছে, নার্সদের। 3,000 ডাক্তারদের চাকরি দেওয়া হয়েছে একদিনের মধ্যে, কোনো দুর্নীতি কোনো কিছু হয়নি। 14,000 15,000 শিক্ষকদের এমপিওভুক্ত করে নেওয়া হয়েছে। প্রচুর লোক সরকারি কর্মসংস্থান হয়েছে, কিন্তু রাষ্ট্রে
পরিবর্তনও ব্যাপক হয়েছে, মানুষের জীবনযাত্রার মানও পরিবর্তন আসছে। আপনি দেখেন প্রতিদিন 5 লক্ষ লোক সুন্দর ডিসিপ্লিন করে মেট্রো রেলে চলাফেরা করে, ফ্রান্স কার্ড দিয়ে সে মেট্রো রেল ঢুকতেছে, বের হচ্ছে, এই যে ডিসিপ্লিনটা চলে আসতেছে। কিন্তু এই সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের অবক্ষয় এবং নৈতিক পরিবর্তনের একটা জায়গা ব্যাপকভাবে কাজ করা আছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আজকে যারা আমাদের সাথে এই আলোচনা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আলী আশরাফ আখুন। এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই শিরোনামের আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাশেদ হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিক, ডক্টর শরীফ সাকি, সমাজসেবক ও আইনজীবী, মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, অবসর অপরাধ বিশ্লেষক ও গবেষক। আপনাদের সবাইকে রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং যারা যেখান থেকে দেশে বিদেশে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সাকিব ভাই জয় হোক মানুষের সুবিধা বঞ্চিত শ্রেণী। সাকিব ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। জি।